মাফিয়াদের জঞ্জাল ৩ মাসে দূর করা অসম্ভব, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায় স্বৈরাচারের দোসররা, বলেছেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারই প্রধান চ্যালেঞ্জ, জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় প্রত্যয়, সবাইকে ধৈর্য ধরার আহ্বান। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় অনুঘটক ছিল বিচার বিভাগ, মন্তব্য ইফতেখারুজ্জামানের। দেয়া হতো উন্নয়নের ভুল তথ্য, বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একনায়কতন্ত্র অবসানে সংবিধান পরিবর্তনের তাগিদ বিশিষ্টজনদের, অন্তর্বর্তী সরকার সংশোধন করতে পারবে কিনা প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে ৩ মাসে জনগণের সকল দাবি পূরণ করা সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবেন না। সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠাও অন্যায্য নয়। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের দিনব্যাপী কাউন্সিলের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ৩০,০০০ মানুষকে নির্মমভাবে আহত করা হয়েছে, ২,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। দেশের বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের ৩ মাসে মাফিয়া সরকারের তৈরি করা ১৬ বছরের জঞ্জাল দূর করা সম্ভব নয়। মাফিয়া সরকার প্রায় ১৫ বছরের তাদের তৈরি করা যে জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয়। তবে ৩ মাস পর তাদের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা, সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা হাসপাতাল থেকে যেভাবে রাজপথে নেমে এসেছে, সে দৃশ্য লজ্জার বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না, কিন্তু তাদের ব্যর্থতা মানেই সবার ব্যর্থতা। এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই। সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক, প্রশাসনের ভিতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায়, তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জনগণের যে আকাঙ্ক্ষা, সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি ঔদ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। তারেক রহমান বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সনদ, একটি ঐতিহাসিক সনদ। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের মূল আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র। সরকারের উচিত মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, সতর্কতার সাথে এই সময়টা পাড়ি দিতে হবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।
নির্বাচনী পারে অন্তর্বর্তী সরকারের সকল বিতর্কের অবসান ঘটাতে এমন দিক নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের ধীরগতি ফ্যাসিস্টকে শক্তিশালী করছে। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, দেশ ক্রান্তিকাল পার করছে। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার। রিপোর্ট করছেন ফরুক বাবু। মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। সবাই মাওলানা ভাসানীকে জাতীয়ভাবে স্মরণ করার দাবি জানান নেতারা। এদিকে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে এমন আশঙ্কার কথা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্রদের খুন করে ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সন্তানদের খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। ২০০০-এর কাছাকাছি ছাত্র শ্রমিক তরুণদের হত্যা করেছেন। শেষ দিন পর্যন্ত সেনাবাহিনী পুলিশ দিয়ে গুলি করতে চেয়েছেন। এখন বিদেশে গিয়ে ট্রাম্পের মিছিল নিয়ে, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে তিনি আবার পায়তারা করছেন কিভাবে বাংলাদেশ সম্পর্কে বিদেশে ভাবমূর্তি নষ্ট করবেন। স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশকে যদি মাজা সিধা করে দাঁড়াতে হয়, তাহলে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশের রিজার্ভ ও ব্যাংকিং খাতে গতি ফিরিয়ে আনলেও অনেকাংশে তাদের ব্যর্থতা রয়েছে, এমনটা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এত বড় মহান মুক্তিযুদ্ধের পরে কত মুক্তিযোদ্ধাকে আমরা বিদেশ পাঠিয়েছি, চিকিৎসা করেছি, তাদের জীবন বেঁচেছে, কিন্তু এই সরকার এইভাবে আমাদের চোখের সামনে লড়তে লড়তে ধুঁকতে ধুঁকতে একজন বীর সেনানী মারা গেছে, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় না আসলে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করা সম্ভব হবে না। অনেকে বলছেন যে বিরোধী দল নির্বাচন করছে, রাজনৈতিকরা নির্বাচন করছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি, কারণ একটি আবার সুষ্ঠু নির্বাচনের বাইরে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। এদিকে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সবাই যখন একমত পোষণ করে তখনই দেশে স্বৈরশাসক তৈরি হয়। মত পার্থক্য থাকাটা জরুরি বলেও জানান তিনি। এখানে আমি ছাত্র এবং রাজনৈতিক দলকে আজকের প্রেক্ষাপটে পারস্পরিক প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি দেখতে চাই না, ও সেটা সঠিকও হবে না। এখানে রাজনীতিক তরুণ সমাজ, ছাত্র সমাজ, এরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে। সত্যের জন্য সবাই ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা মঈন খানের। খারাপ কাজের জন্য অনেক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য এবং শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা জানান, আগামীর বাংলাদেশ হবে অন্তর্ভুক্তিমূলক। বিস্তারিত জানাচ্ছেন রকুনুজ্জামান। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার আত্মদানের কথা স্মরণ করেন। Let us pay respect to all those who sacrificed their lives, those who lost their limbs, eyes, and many physical capacities for the rest of their life. প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতের বাংলাদেশ গঠিত হবে মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক। Voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। তিনি এ সকল কাজের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। Working with the villagers, working with poor women, seeing their courage and being inspired by their strength. It is those experiences
that taught me that every problem has a solution, maybe more than one solution, if we have the patience to pull it out from the problem itself. শূন্য কার্বন নিঃসরণ, দারিদ্র শূন্য এবং বেকারত্ব শূন্য সমাজ গঠনে ৩ শূন্য অর্জনে সরকারের লক্ষ্যের কথাও বলেন প্রধান উপদেষ্টা। We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs. নীতি বিষয়ক এই সংলাপের আয়োজন করে বেসরকারি সংগঠন সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে। এছাড়া গণমাধ্যমের একটি অংশও শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানী মাইরাস সেন্টারে আইন বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগে সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার করতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ের পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতে এতটা ক্ষত তৈরি করা হয়েছে তা বাইরে থেকে বোঝার মতো নয়। এত অনিয়ম কম দেশেই হয়। ব্যাংকগুলোকে নিঃস্ব করে ফেলা হয়েছে। সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, উন্নয়নের বয়ান শোনানো হয়েছে। প্রবৃদ্ধি অর্জনে ভুল তথ্য দিত আওয়ামী লীগ সরকার, তথ্য উপাত্তেও করা হয়েছিল রাজনীতিকরণ। রিপোর্ট করছেন গোলাম মইনুল আহসান। শনিবার রাজধানীতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন। বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। এত বড় একটা গভীর ক্ষত প্রকাশ হয়েছে যেটা আপনার বাইরে থেকে কল্পনা করতে পারবেন না। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন, আমার করে যে আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই 25 বছরে, কিন্তু বহু দেশ গিয়েছে এইরকম ফাইন্যান্সিয়াল সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত করাপশন কোথাও দেখে। এখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসে। আদানির সাথে আওয়ামী লীগ সরকারে করা চুক্তি নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। অনেক প্রজেক্ট দেওয়া হয়েছে, রেট অফ ইন্টারেস্ট হাই। এই যে আদানির ব্যাপারে তো কোনো করই দেওয়া হয় নাই, কত 4,000 না 5,000 কোটি টাকার মতো। এইটা একটা ডিল হলো, আপনি ট্যাক্স দেবেন, ভ্যাট দেবেন, আর একজন 1,000 কোটি টাকার প্রজেক্ট ট্যাক্স দেবেন। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নের মিথ্যা বয়ান শোনানো হয়েছে। গ্রোথ ফিগার ওয়াজ এ ফলস ফিগার। যে প্রবৃদ্ধির যে তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। তথ্য উপাত্তের রাজনৈতিকীকরণ করা হয়েছিল। আগের গভর্নর অর্থনীতি 12টা বাজিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের আই ডোন্ট নো, ভদ্রলোক বলবো কিনা জানি না, উনি এখন কোথায় আছেন, কিন্তু যা করার উনি তো করে 12টা বাজিয়ে দিয়ে গেছেন। সরি ফর দি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ। দিনের বেলা বলেছি IMF করছি, রাত্রের বেলা টাকা ছাপিয়েছি। আমি একদিকে বলেছি যে রুলস করছি, অন্যদিকে আমি এক্সাম্পশন দিয়েছি বিভিন্ন কোম্পানিকে। একদিকে আমি বলছি যে রিজার্ভ ঠিক আছে, অন্যদিকে আসলে রিজার্ভের ওই টাকা নাই, হিসাবে গন্ডগোল। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইস্যু, আমি যে বললাম না, সরকারের বিভিন্ন একটা রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র যদি বিকল হয়ে যায়, তাহলে এজেন্সি প্রবলেম হবে না তো কি হবে? গত 15 বছর দেদারসে অর্থ পাচার হয়েছে। পাচারে সে পথ বন্ধ করা হয়েছে জানান অর্থ উপদেষ্টা। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তারা মনে করেন একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসতে হলে এই সংবিধানে কিছুটা পরিবর্তন প্রয়োজন। আর রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া সংশোধন কতটা করা যাবে তা নিয়েও সন্দিহান তারা।
তবে অ্যাটর্নি জেনারেলের মতে এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তাও ভেবে দেখা দরকার। তার মতে শুধু ভোটাধিকার ঠিক রাখা গেলেও অনেক সমস্যার সমাধান সম্ভব। রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সংবিধান নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কথা উঠেছে সংবিধান সংশোধনেরও। এমন বাস্তবতায় শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কেমন সংবিধান চাই এ বিষয়ে সেমিনারের আয়োজন করে ল রিপোর্টার্স ফোরাম। এতে সংগঠনের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালিউদ্দিন সংবিধানের খসড়া প্রস্তাব উপস্থাপন করেন, যাতে সরকার ব্যবস্থাপনা, বিচার বিভাগ, আইনসভা, নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক সংশোধনের প্রস্তাব করেন তিনি। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা থাকিবে, যাহার উচ্চকক্ষ জাতীয় পরিষদ, যাহা আমি আগে বলিয়াছিলাম, ও নিম্ন কক্ষ জাতীয় সংসদ নামে পরিচিত হইবে। জাতীয় পরিষদ রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী ও আইন প্রণয়ন সভা। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের সমস্ত ক্ষমতা জাতীয় পরিষদের হাতে থাকিবে। আলোচনায় অনেকেই প্রশ্ন তোলেন সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েই, আবার অনেকে প্রশ্ন তোলেন এত পরিবর্তনের আদৌ প্রয়োজন আছে কিনা। উচ্চকক্ষ নিম্নকক্ষ কনস্টিটিউশনে থাকবে কিনা, পার্লামেন্টারি ব্যালেন্স, যে একটা কনসেপ্ট তিনি রেজ করেছেন, আমি অপোজ করছি এটা। এই জন্য এইভাবে অপোজ করছি, যদি এইভাবে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে পার্লামেন্ট গঠিত হয় তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেসকে নষ্ট হয়ে যাবে। ডেমোক্রেসিতে যদি কম্পিটিশন না থাকে তাহলে অথরিটারিয়ানিজম হবে, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস যে সবসময় ভালো ফলাফল আনবে তা না, বাট অ্যাজ লং অ্যাজ উই ক্যান এনশিওর এ সিরিজ অফ ইলেকশনস উইচ আর ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি হেল্ড, 2টা 3টা 4টা সাইকেল অফ ইলেকশন হলে পরে আমার ধারণা আমাদের দেশে রাজনৈতিক কৃষ্টিগত যে পরিবর্তনটা আমরা দেখতে চাই সেই পরিবর্তনটা আসবে। বিশিষ্টজনদের মতে সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, জনগণেরও এতে ভূমিকা আছে। তারা বলেন সংবিধানটাকে নষ্ট করা হয়েছে কাটাছেঁড়া করে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে অনেকগুলো সংশোধনের মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3কে পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি, এবং এগুলোকে সেই 7 খর মাধ্যমে পরিবর্তনযোগ্য নয় এরকম করা হয়েছে। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডক্টর ইউনূসের প্রতি সবার যে রেসপেক্ট, শ্রদ্ধা, আস্থা, সেইটাকে কাজে লাগানোর জন্য এটা একটা দারুণ সুযোগ যে একটা সর্বদলীয় কনফারেন্স করে সেখানেই একটা সমঝোতা তৈরি করা হোক এবং সেই সমঝোতার ভিত্তিতে সংবিধানের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করা হোক। পঞ্চদশ সংশোধনী বাতিল ছাড়া সংবিধানকে গণতান্ত্রিক চেহারায় ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করেন আলোচকরা। যে সংবিধানের শুধু সংশোধনী না, ইভেন 72-এর সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে। 50 বছর অতিবাহিত হয়েছে, নতুন প্রেক্ষাপটে নতুন পৃথিবীতে আমরা বাস করি, অনেক কিছু পরিবর্তিত, অবশ্যই আমরা বিবেচনা করতে পারি। আমরা 11 এবং 12 যে অ্যামেন্ডমেন্ট করলাম, এইগুলি আগে আমরা কিছু ইরেগুলারি করলাম, তারপরে এটাকে রেগুলারাইজ হইল ইলেক্টেড পার্লামেন্ট দ্বারা। কামাল সাহেব যথার্থই বলছেন যে আনলেস দেয়ার ইজ এ পলিটিক্যাল সেটেলমেন্ট বিটুইন দি পার্টিজ, তাহলে এগুলি আসলে কাগজি বুলিয়ে থাকবে, কোনো কাজ হবে না। আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যেই আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেখানে যদি নিশ্চয়তা প্রদান না করা হয়, আপনি যতভাবে প্রতিষ্ঠানকে ঢেলে সাজান না কেন, কোনো প্রতিষ্ঠানই ঠিক ওইভাবে কাজ করবে না। সংবিধান ঠিকমতো লেখা না হলে কাউকে জবাবদিহিতার আওতায় আনা যাবে না উল্লেখ করে আলোচকরা বলেন, নিষ্ঠাবান না হলে পরিবর্তন বা সংশোধন যাই করা হোক না কেন কোনো কাজ হবে না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে বর্তমান পদ্ধতির ইভিএমে আস্থা নেই নির্বাচন সংস্কার কমিশনের, এটি ব্যয়বহুল এবং ত্রুটিযুক্ত বলে মনে করে কমিশন। এমনটি জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে এসব কথা বলেন তিনি। বলেন, ইভিএম ব্যবহারে রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকতে হবে। গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সংস্থা সাংবাদিকদের নজরদারি করে সুষ্ঠু নির্বাচনে বাধা দিয়েছে তাদের বিচার করে শাস্তির আওতায় আনা জরুরি বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার জানান, রাজনীতি এখন জনকল্যাণমুখী হয় না, এটি ব্যবসায় পরিণত হয়েছে। সবাই সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ জানান, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত নয়। স্বচ্ছতা নিশ্চিত করতে জুলাই অভ্যুত্থানের শহীদদের চূড়ান্ত তালিকা করতে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শারীরিক প্রতিবন্ধীদের জন্য শনিবার শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধন করে তিনি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার মতো অভিযোগ যেন শুনতে না হয় সেজন্যই তালিকা করতে কিছুটা সময় নেওয়া হচ্ছে। 127টি গণকবরের যে তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজধানীর সকল মাঠ পুনরুদ্ধার করা হবে, পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা হবে। 55টি ফেডারেশনকে এক জায়গায় করতে স্পোর্ট ভিলেজ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন উপদেষ্টা। কোনো ক্রীড়া সংগঠনের যেন সিন্ডিকেট গড়ে উঠতে না পারে সে ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন আসিফ মাহমুদ। শনাক্তকরণ এবং এই প্রক্রিয়াটা যদি যথাযথ না হয় এখানে, তাহলে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যেতে পারে। যেমন মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও ভুয়া মুক্তিযোদ্ধার প্রশ্নটা এখনও আমাদেরকে ফেস করতে হয় আজকে 54 বছর পরে এসেও। সেটা যাতে কোনোভাবে না থাকে সেজন্য আমাদের একটু সময় লাগছে, কিন্তু অতি দ্রুতই এই চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হবে। কিন্তু তালিকা কিন্তু অলরেডি একটা তালিকা আছে, যে যতটুকু পর্যন্ত আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে সেই তালিকাটা কিন্তু আছে, এবং যাদেরকে ভেরিফাই করা হচ্ছে নতুন করে সেটাও তালিকাতে অন্তর্ভুক্তির মাধ্যমে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী বিমানবন্দর থানার বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপকমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ তালিবুর রহমান। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবশেষে কয়েক মাসের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে শেষ দেখতে যাচ্ছে বিশ্ব, এমন ইঙ্গিত দিয়েছেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আসছে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দ্রুত ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান হবে। ইউক্রেনের সংবাদ মাধ্যম সাসপিলেনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, তিনি নিশ্চিত এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে দ্রুতই যুদ্ধ শেষ করতে পদক্ষেপ নেবে তারা। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে গঠনমূলক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যদিও ইউক্রেন সরকারের আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে চলমান যুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে এবং রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে ইউক্রেনকে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভকে দেয়া বাইডেন প্রশাসনের কোটি কোটি ডলার সহায়তার বিষয়ে নির্বাচনী প্রচারণার সময় ব্যাপক সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জয়ী হলে 24 ঘন্টার মধ্যে সংঘাতের সমাধান করবেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। মাফিয়াদের জঞ্জাল 3 মাসে দূর করা অসম্ভব, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায় স্বৈরাচারের দোসররা, বলেছেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারই প্রধান চ্যালেঞ্জ, জানিয়েছেন ডক্টর ইউনূস। ন্যায় বিচার মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয়, সবাইকে ধৈর্য ধরার আহ্বান। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় অনুঘটক ছিল বিচার বিভাগ, মন্তব্য ইফতেখারুজ্জামানের। দেহাত উন্নয়নে ভুল তথ্য, বলেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একনায়কতন্ত্র অবসানে সংবিধান পরিবর্তনের তাগিদ বিশিষ্টজনদের, অন্তর্বর্তী সরকার সংশোধন করতে পারবে কিনা প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsে। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।